সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। প্রযুক্তি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানুষের জীবনকে করে দিয়েছে অনেক সহজ, হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা বিশ্বকে। কিন্তু এই সহজের মাঝেও রয়েছে নানা বিড়ম্বনা। তেমনি সম্প্রতি ঘটে যাওয়া টাঙ্গাইলে পর্নোগ্রাফির মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে করা হয়েছে ব্ল্যাকমেইল, চাওয়া হয়েছে লাখ লাখ টাকার চাঁদা। আর এই চাঁদা না দিলে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি। কিন্তু কিভাবে, কারা, কোথায় করছে এই ধরনের অপরাধ সেটা জানলে অবাক হবেন আপনারা। তবে শুরুতেই আপনাদের নিয়ে যেতে চাই টাঙ্গাইলের ভুয়াপুরে। বর্তমান সময়ে উঠতি বয়সের তরুণীরা এ সমস্ত পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ছে তাদের বন্ধু বান্ধব ও আশপাশের মানুষের জন্য। তাদের উচিত খারাপ সঙ্গ ত্যাগ করে সঠিক যে মানুষগুলো আছে তাদের সাথে সঙ্গ দেয়া। আর এই পর্নোগ্রাফিতে ঝুঁকছে সামাজিক অবক্ষয়ের কারণে। সম্প্রতি টাঙ্গাইলের ভুয়াপুরে এক কিশোরী আটক হওয়ার পর থেকেই জেলা জুড়ে তোলপাড় হয়ে গেছে পর্নোগ্রাফির বিষয়টি নিয়ে। সাধারণ মানুষ বলছে এগুলোর প্রতিকার জরুরি। তার কর্মকাণ্ড দেখে হতভম্ব সাধারণ সচেতন মানুষ। আমাদের টাঙ্গাইলে ভুয়াপুরে যে বিষয়টা আর কি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারলাম আর কি, ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে আপনার অনলাইন যে পত্রিকাগুলো আছে এগুলোতে দেখতে পেলাম। এটা সম্ভবত আপনার এক শিক্ষক ফ্যামিলির আর কি মেয়ে, আর মেয়ের বয়স আনুমানিক 15 বছর। এত অল্প বয়সে একটা মেয়ে এই ধরনের একটা নিন্দনীয় কাজের সাথে সম্পৃক্ত, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমার মতে একটা 15 বছরের মেয়ে এই প্রযুক্তি ব্যবহার করে যে এই কাজটা করা, এই বয়সী একটা মেয়ের পক্ষে আমার মনে হয় এটা প্রায় অসম্ভবই। তারপরও সে যে জায়গায় থাকে সেই জায়গায় প্রযুক্তি কতটা অত্যাধুনিক এটাও একটা ব্যাপার। সেইটাকে ব্যবহার করে অন্যকে ব্ল্যাকমেল করতেছে, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। এবং আমার ধারণা যে এটার পেছনে আরও অনেক লোক জড়িত আছে। যারা পড়ছে তারাই তো এটা সবচেয়ে ভালো বুঝতে পারবে এটা কি অনেক ক্ষতিকর না। এটা তো সামাজিকভাবে তাদের মুখ দেখাইতে অসুবিধা হয়, অনেক হেয় প্রতিপন্ন হয় না মানুষ তো মনে করে যে উনিই খারাপ, কিন্তু আসলে তো একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এর বিপদে পড়ে তারাই তো বুঝতে পারে জিনিসটা আসলে কি। এটা তো আসলে খুব খারাপ জিনিস। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। সম্প্রতি ঘটে যাওয়া টাঙ্গাইলের ভুয়াপুরে যে তরুণী আটক হয়েছে সেই তরুণীর বয়স মাত্র 15 বছর। দীর্ঘদিন যাবৎ ভুয়াপুরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের টার্গেট করে তাদের ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে এই মেয়েটি। পরে বিভিন্নভাবে অর্থ দাবি করে এই প্রতারক চক্র এক পর্যায়ে বিভিন্ন জন শিকার হন হেনস্থারও। লোকলজ্জার ভয়ে কিছু বলতে চান না অনেকেই। এই ঘটনায় ভুক্তভোগী একজন থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এতে গুগল, ফেসবুক কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করা হয়। পরে তদন্তে আইডি ব্যবহারকারীর পরিচয় শনাক্ত হওয়ার পরই গত 20 জানুয়ারি ভুয়াপুর থানা পুলিশ আটক করে মেধা নামক ওই স্কুল শিক্ষার্থীকে। যে মেয়ে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরই বলতেছে যে আমি ডাউনলোড দিতেছি, তোরটা কালকে আসতেছে। এরকম করতে করতে প্রায় অনেক মেয়ের এইরকম করলো। তো একটা পর্যায়ে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। আর যাদের এই যে মেয়েদেরগুলা ভিডিওগুলো ছাড়তেছে তারা ফ্যামিলিও অতিষ্ঠ হয়ে গেছে, পাগল প্রায় সবাই। আইসা চিল্লি করতেছে যে করতেছে যে এরকম দিতেছে, আপনারা কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না। আমরাও তো অসহায়। আমাদের টাঙ্গাইলে ডিবিতে যে সাইবার একটা ইউনিট আছে, ওই ইউনিটের মাধ্যমে আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে লেখালেখি করে, গুগল কর্তৃপক্ষের কাছে লেখালেখি করে আমরা এটা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে এই মেয়েটাই এইগুলা ঘটাইতেছে। তারপরে আমরা তার কাছ থেকে তার মোবাইল, ডিবি যত কিছু আছে, ল্যাপটপ সব কিছু আমরা জব্দ করে নিয়ে এসে এক পর্যায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এই মেয়েই এগুলো করতেছে। তারপরে আমরা
যে পূর্বে মামলা হয়েছিল এই মামলায় আমরা তাকে যথারীতি কোর্টে প্রেরণ করি। আর বিশেষ করে আপনি জানতে পারবেন যে তার অ্যারেস্ট করার পর থেকে আর কোনো পর্নো ভিডিও আর কোনো আপলোড হয় নাই, তার মানে সেই এগুলা করছে। সচেতনামূলক আমরা মিটিং করতেছি, যে জানাই দিচ্ছি বিভিন্ন ইউনিটে যে এরকম যদি পর্নো ভিডিও কেউ ডাউনলোড দেয় আমাদেরকে জানানোর জন্য আমরা এই ব্যাপারে পদক্ষেপ নেব আর কি। ভুক্তভোগীরা জানায়, আমাদের প্রথমে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে কথা বলা শুরু করত, পরে সে ছবি দিয়ে খারাপ ছবি ও ভিডিও বানিয়ে টাকা দাবি করত। এই মেয়ে দ্বারা এরকম কার্যক্রম কখনো আশা করিনি। 8 জানুয়ারি প্রথম দুপুর 2:36 আমাকে মেসেজ দেয় যে একটা নাম্বার দেওয়া হয়, ওখানে বলা হয় যে এটা আপনার মেয়ে না, এই নাম্বারে যদি 20 লক্ষ টাকা না পাঠান আপনার মেয়ের ভিডিও ভাইরাল করব। যে গ্রুপ থেকে মেসেজ দেওয়া হয় যে যাকে টাকা দিতে বলছো সে তো কি টাকা নিতে চায় না, তাহলে আমি কিভাবে দিব? তখন ও বলে যে ঠিক আছে আমার নাম্বারটা ধরা পড়ে গেছে, তাহলে এক কাজ করেন, মেধার কাছে সীমান্ত নাম্বার আছে, মেধার কাছে কি সীমান্ত নাম্বার নিয়ে ওই নাম্বারে টাকা পাঠান। তখন ওর রিয়াল আইডিতে আমি ওকে নক দিই যে তুমি কি মেধা? ও বলে যে হ্যাঁ, আপনি কি ওই আন্টি? তখন বললাম যে হ্যাঁ। ওর সাথে সাথে আমাকে রিপ্লাই দিয়েছে আমার মেয়ে কেমন আছে, কি করে। আমি বললাম যে কেন, তুমি কিছু জানো না? বলে না আন্টি, আমি তো কিছু জানি না। এর মধ্যে আমি ওকে দিচ্ছি যে তোমার কাছে কি সীমান্ত নাম্বার আছে, আমি নাম্বারটা চাই। বলতেছে না আমার কাছে তো সীমান্ত নাম্বার নাই। আমি যে আমাকে যে বললো যে তোমার কাছে নাম্বার আছে, তোমার কাছ থেকে নাম্বার নিতে হবে। তো জিডি করে আসছি 10 তারিখে, আবার সীমান্ত সিবাতকে নিয়ে আসার পরে থানার তদন্ত কর্মকর্তা আমাকে ফোন দিছে যে ছেলেটাকে নিয়ে আসছে থানায়। তো তারপরে আমি গেছি, আমার হাজব্যান্ড আর আমি। যাওয়ার পরে আমার সমস্ত মেসেজ দেখাইছে। ওই মুহূর্তে আমার মেসেজ আসতেছিল, আমার ছোট মেয়েটার ভিডিও দেয়। আমার মেয়ের মাত্র ক্লাস 6-এ পড়ে, আর অকথ্য ভাষায় গালিগালাজ করে যে তোর ভিডিও দিব। ওই মুহূর্তে আরো গ্রুপ খোলা হয়, আরো বেশ কয়েকটা গ্রুপ। এর মধ্যে আমার মেয়ে আমাকে, মেয়ের কানে সবকিছু দিই নাই, অল্প অল্প জানছিল ঘটনাগুলো। তখন আমার মেয়ে আমাকে হুমকি দেয় যে মা, এইগুলা যদি মানুষ আমার গ্রুপে যদি দেওয়া হয় আমি কিন্তু সুইসাইড করব। তখন আমার মা হিসেবে আমার কেমন লাগতে পারে যে মেয়ে যদি বলে যে সুইসাইড করব। তারপর 19 তারিখে রাতে আমরা জানতে পারি যে ওকে অ্যারেস্ট করা হয়েছে। রাত্রে 12টার দিকে শুনি যে অ্যারেস্ট করা হয়েছে। তখন ওর মোবাইলে সমস্ত ডকুমেন্টস পাওয়া যায় যে ওর মোবাইল থেকে সব কিছু আসছে। যার সাথে আমার মেয়ের কখনো শত্রুতা হয় নাই, ওরকম কখনোই কোনো কথা কাটাকাটি হয় নাই, সেই মেয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করবে। এখন কেন করছে এই প্রশ্নটা আমার বারবার জানতে ইচ্ছা করে যে কেন আমার মেয়েটাকে ভিকটিম বানাইলো। অবশ্যই পুলিশের অনুসন্ধান করে বের করা উচিত। ইভেন এটার মানে কঠিন শাস্তি হওয়া উচিত, যে ধরনের কাজ যেন আর কেউ করতে না পারে। ফার্স্ট একটা দিলরুবা আইডি খুলছে, দিলরুবা আইডি। ওই আইডি থেকে ওটা আবার আরেক টিচারের আইডি খুলে তার সহ প্রথমে তার ফ্যামিলির মেয়ে মানুষ যারা আছে সবগুলারে ছবি ভাষায় ভিডিও বানায় আসছে। পর্যায়ক্রমে আরও কয়েকটা মেয়ের করছে। তারপরে আমরা থানার দ্বারস্থ হই। সেই সময় মানে ওই টাকা চেয়ে মেসেজ আসতেছিল থানার মধ্যেও। এরপর মেধা নামে একটি মেয়ে, যাকে পুলিশ বা আমরা যারা ভুক্তভোগী সকলেই তারই সন্দেহ মানে এটা তো সন্দেহ করার একটা আইডিয়া করতেছিলাম যে হইতে পারে আর কি। তো এক পর্যায়ে ওই সীমান্ত সিবাতের কাছ থেকে কোনো কিছু না পায় না বুঝা থানা মেধার বাবাকে উঠাই নিয়ে আসলো থানায়, এবং আনার পর থেকে আর কোনো SMS পাওয়া যাচ্ছিল না। এরপর আমরা টাঙ্গাইলে ডিবি অফিসে যোগাযোগ করি। SP সাহেব বিষয়টা জানে। SP সাহেব বুয়াপুরে আসছে। সেখানে যারা ভিকটিম, যারা ভুক্তভোগী সকলেই উপস্থিত ছিল SP সাহেবের সামনে, এবং আমাদের সন্দেহপ্রবণ যে ব্যক্তি তারা উপস্থিত ছিল। এক পর্যায়ে SP সাহেব বললো যে এটা মামলা নাও, নিয়ে খুব দ্রুত এটা তদন্ত করো। এই মেধার মোবাইল দিয়েই 3টা আইডি খোলা হয়েছে, এবং সেইটা দিয়ে সব ভিডিও তৈরি করে
ভাইরাল করছে এবং মেধার মোবাইলের মধ্যে আপনার মনে করেন যে অনেক ভিডিও খালি এইসব বিষয়ই। কিন্তু এটা যে কত বড় পেইন, এটা যে কি জিনিস সেটা তারাও চিন্তা করলো না, আমরাও এটা নিতে পারতেছি না। আমরা ভুক্তভোগী যারা আছি এরা দাবি করছি সরকারের কাছে বা আপনারা যারা আছেন সকলের কাছে দাবি এর একটা মনে করেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এইভাবে কারো আর নাজেহাল করতে না পারে, মান-ইজ্জত নষ্ট করতে না পারে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। এত অল্প বয়সের মেয়ে কিভাবে এই অপরাধের সাথে জড়িয়ে পড়ল? অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে আরও অবাক করা তথ্য। সেটাই জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। ডিজিটাল এই যুগে বাচ্চাদের হাতে ফোন একটি সাধারণ বিষয়, কিন্তু কি করছে বা কি দেখছে তা হয়তো আমরা খোঁজ খবর রাখছি না, যার ফলশ্রুতিতে স্বাধীনতার সর্বোচ্চটা ভোগ করে চলেছে অপ্রাপ্ত বয়সের ছেলেমেয়েরা, যার ফলে খুব সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দিনের পর দিন। আর এর ফলে বাবা মা সহ আত্মীয় স্বজন সন্তানদের মুখোমুখি হতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। সাংবাদিকতা আপনারা তো নিজে বুঝেন, এগুলো ছবি ফেসবুকে কেউ খেলছে গেমস, কেউ করছে চ্যাট, আর কেউ বা করছে অপরাধমূলক কর্মকাণ্ড, যার বেশিরভাগটা খোঁজ রাখেন না প্রতিটি বাবা মা। অগাধ বিশ্বাসে সন্তানদের কোন দিকে ঠেলে দিচ্ছে এ সকল বাবা মা তা হয়তো তারা নিজেরাও জানে না। আর তা না হলে এই বয়সে একটি মেয়ে এরকম কাজ করবে তা অবিশ্বাসযোগ্য। ভিডিওতে নেকেট কিছু দেখাইছে এরকম আমি দেখি নাই, কিন্তু ঘটনাটা আমি শুনছি। এটা আসলে খুব দুঃখজনক যে এরকম হয়েছে। তো এটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হওয়া উচিত। এদিকে এ সকল বিষয়ে প্রতিবাদ করায় মানবাধিকার কর্মী তাসনিমা তিন্নিকে নিয়েও অশ্লীল ছবি তৈরি করে ওই মেয়েটি। এরপরে সে পুলিশের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেন। এটা খুব কঠিন একটা সময় ছিল ওই পরিবারটার জন্য। ওই পরিবারটার সাথে যেহেতু আমি খুবই কি বলবো যে ক্লোজলি কাজ করেছি, ক্লোজলি ছিলাম, এবং আমি খুব ফিল করেছি যে আসলে একজন ইভেন আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, যখন আমার ভিডিওটা বানানো হলো আমি কিন্তু জানি, আমি কিন্তু এম্পাওয়ার্ড, এটা ফেক, কিন্তু মানসিক যে একটা ট্রমা যায় একটা ভিকটিম পরিবারের, সেটা আমি খুব ডিপলি ফিল করছি। আমি প্রোটেস্ট করলাম যখন একটা টেক্সট দেখলাম যে 24 ঘন্টার মধ্যে যদি টাকা না দেয়া হয় তাহলে আরও মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবে, এবং মেসেঞ্জার গ্রুপগুলো হবে, তার মা তো একজন কর্মজীবী নারী, শিক্ষক, ভিকটিমের মা কিন্তু একজন শিক্ষক, এবং আরও তার নেটওয়ার্কের মধ্যে যারা আছে স্টুডেন্ট, শিক্ষক, এদেরকে নিয়ে আরও মেসেঞ্জার গ্রুপ করবে, এবং টোটাল ওই এরিয়াতে নাকি এটা ডিসেমিনেট করবে ভিডিওটা। তখন আমি প্রোটেস্ট করলাম। পরে রাত 11টার দিকে আমার কাছে একটা ওই গ্রুপেই, ওটা কিন্তু প্রায় আপনার 24-25 জনের একটা গ্রুপ, ওই লোকজনও আমি চিনি না, আমার একটা ভিডিও বানায় সে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে এবং সে আমাকে বলল যে তোর ভিডিও বানাইছি, কি করতে পারবি কর। আমাকে থ্রেট দিল যে তোর ভিডিও বানাইছি, কি করতে পারবি কর। আমি কোনো রিপ্লাই দিলাম না, আমি শুধু ওই ফ্যামিলিটাকে ফোন দিলাম যে আপনারা স্ক্রিনশট নেন, এটা আমার খুব বিরক্ত লাগতেছে এই জিনিসটা দেখতে। পুলিশ সুপার বলছে মূলত শুরু হয়েছিল ত্রিভুজ প্রেমের কাহিনী দিয়ে। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সমাজের অনেককেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার বিষয় আমরা দেখতে পেয়েছি। এটা সামাজিক অবক্ষয়। কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলো আগে শনাক্ত করি। জিমেল দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলা হয়েছে ওই ছাত্রীর মোবাইল দিয়ে। এত ছোট মেয়ে এরকম করতে পারে প্রথমে ভাবতেই পারিনি। মেয়েটির নাম যখন আসলো তখন অনেকটাই হতভম্ব হয়েছি। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এটা নিয়ে আমাদের আরও কাজ করার আছে, আমরা কাজ করছি। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। এটি নিঃসন্দেহে সামাজিক একটি অবক্ষয়, এবং আমাদের শিক্ষার্থীরা যে ডিজিটাল ডিভাইসের যে খারাপ দিকগুলোর প্রতি যে ঝুঁকে যাচ্ছে, এটি কিন্তু তার একটি প্রমাণ আমরা দেখলাম। ডিজিটাল ডিভাইস এমন একটি মাধ্যম, এটার কিন্তু অকাট্য প্রমাণগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে। মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষার্থী ডিভাইসে এই ঘটনাটির সূত্রপাত ঘটেছে, এবং তার মাধ্যমেই কিন্তু
এই সমাজের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো প্রকাশ পেয়েছে। তো আমরা আসলে মনে করি যে সে সময়টা যদি সে তথ্য প্রযুক্তির কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজে লাগতো, তাহলে হয়তো সে সামাজিকভাবে একটা সুষ্ঠু একটা নাগরিক হিসাবে বা সুষ্ঠু একজন শিক্ষার্থী হিসাবে কিন্তু আরো বেশি ভূমিকা রাখতে পারত। এটি অবশ্যই উদ্বেগজনক, আমাদের জন্য উদ্বেগজনক, সমাজের জন্য উদ্বেগজনক, পাশাপাশি ওই পরিবারের জন্য কিন্তু উদ্বেগজনক। আসলে যেহেতু এখনো বিষয়টি তদন্তাধীন, তদন্তটা শেষ হলে আমরা একদম পরিষ্কারভাবে জিনিসগুলো আরো আপনাদের সামনে বিষয়টি বলতে পারবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মেয়েটি নোংরা ছবি ও ভিডিও বানিয়েছে অর্থ আদায়ের জন্য। সেটা আদালতে স্বীকারোক্তিও দিয়েছে। আগামী সোমবার আবারও কোর্ট বসবে। তবে যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই শিশু আইনেই তার বিচার হবে যদি প্রমাণিত হয়। অন্যকে বিপদে ফেলে ছবি কাটিং করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য এই বিষয়গুলো করেছিল, সেটা তার স্বীকারোক্তি দিয়েছে। বর্তমানে সে হাজতে আছে এবং সেটা শুনানির জন্য দিন ধার্য আছে আগামী সোমবার। জোর করে আমাদের তাকে শাস্তি দিতে হবে বা তার বিপক্ষে খাটতে হবে সরকারি আইন কর্মকর্তার, এরকম কোনো নিয়ম নাই। সঠিক তথ্যটা হুজুর আদালতে আদালতে উপস্থাপন করা এবং তার ভিত্তিতে যে দোষী সে তার বিচার হবে, যে নির্দোষী সে খালাস পাবে। শিশু অপরাধ হিসাবে তার বিচারটা হবে। এই মেসেজটা দিতে পারি যে অন্যায়ভাবে কাউকে বিব্রত করলে বা ক্ষতি করলে তারও একটা বিচার আছে এবং আইনে সেখানে অপরাধীকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই। অপরদিকে সুজনের সভাপতি বলেন, ভিডিও বা ছবি বানিয়ে মানুষের চরিত্র হনন এটা সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ এবং দুর্ভাগ্যজনক। অনেক বাবা মা শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন, কিন্তু সেগুলো দেখভাল করছেন না। অন্যান্য দেশের মিডিয়া যেরকম প্রোগ্রাম দেখায়, সেগুলো দেখেও শিশুরা অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছে। এগুলো বন্ধ করতে না পারলে এর ভয়াবহতা আরো দিন দিন বেড়ে যাবে। এইভাবে স্মার্টফোনের মাধ্যমে ভিডিও করে মানুষের চরিত্র হনন, এটা সমাজের জন্য একটা বড় অবক্ষয়ের বহিঃপ্রকাশ এবং সমাজের জন্য দুর্ভাগ্যজনক। সন্তানের ব্যাপারে তারা অবশ্যই সচেতন ছিলেন না। আর শিক্ষক হলেই তিনি হয়তো স্কুলের ছাত্রছাত্রীদের দিকে যেভাবে নজর দেন, নিজের ঘরেই হয়তো সেই নজরটা তিনি দিতে পারেননি বলেই সেই ব্যর্থতা থেকে আজকে তাদের জীবনেও, তাদের সন্তানের ক্ষেত্রেও এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে এইভাবে মোবাইল ফোন বা স্মার্টফোন বাচ্চাদের সহজলভ্য করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবার মধ্যে নীতি নৈতিকতা বোধ সৃষ্টি করতে না পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না। এই ধরনের অপকর্মে যারা জড়িত, তাদের মূল হোতা ধরে বিচারের আওতায় আনা জরুরি বলে মনে করছেন অনেকেই। ইতিবাচক আমি পেয়েছি, সারা আমি পেয়েছি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে গ্যাপটা হচ্ছে স্কিলে গ্যাপ আছে। আমাদের এই ইউনিটগুলোকে আরও স্পেশালাইজড ইউনিট হিসেবে করা উচিত। এদের প্রচুর ট্রেনিং দরকার আছে, কারণ যেহেতু এটা স্পেশালাইজড ইউনিট হিসেবে কি বলবো যে উদ্বোধন করা হয়েছে, ওরিয়েন্ট করা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে, আমরা যেন সেই সাপোর্টটা পাই। আমার মনে হয় পলিসিগত জায়গায় আমাদের কাজ করতে হবে, আইনগত জায়গায় কাজ করতে হবে। পাশাপাশি যেটা খুবই জরুরি আমি ফিল করতেছি, আমাদের প্রচুর অ্যাওয়ারনেস হয়েছে, বাট আমরা পারফেক্টলি এটাকে ডেলিভার করতে পারিনি। সাইবার অপরাধের নানা রকম কলাকৌশল এবং অপরাধের বিশ্লেষণ আপনারা দেখলেন, কিন্তু এই ধরনের অপরাধ আরও কতটা ভয়াবহ হতে পারে এই ধরনের অল্প বয়সী শিশু কিশোরদের মধ্যে, সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণীর কিশোরীকে। এরপর মরদেহ ফেলে দেওয়া হয় হাতির ঝিলের পানিতে। আর এই ঘটনা খোদ রাজধানীতে হলেও পুলিশ বলছে অভিযুক্তরা আগেও একই ধরনের অপরাধে যুক্ত ছিল। অন্যদিকে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া বহুল আলোচিত স্কুল ছাত্রী আরাবিকে ৪৪ ঘন্টা ধরে নানা শঙ্কা, উদ্বেগ আর নাটকীয়তার পর উদ্ধার করা হয় নওগাঁ থেকে। আর এই ঘটনা নিজেই স্বীকার করেছে পুলিশের কাছে। কিন্তু কেন? দর্শক, এবার খোদ রাজধানীতে চোখ রাখতে চাই।
চলতি মাসের শুরুতেই রাজধানীতে হাত পা বেঁধে ধর্ষণের পর হত্যা করা হয় ৮ম শ্রেণীর এক কিশোরীকে। এরপর মরদেহ ফেলে দেয়া হয় হাতিরঝিলের নোংরা জলে। এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। অভিযুক্ত আরও ৩ জনকে ধরতে অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। ভিকটিমকে এবং তাকে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। মুঠোফোনের নম্বর ধরে তদন্তে নামে পুলিশের উত্তরাজনের কর্মকর্তারা। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর নানা তথ্য। তারা জানায়, মহাখালীর একটি বাসায় ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করে ঘটনার দিন রাতেই পুলিশ প্লাজার সামনের সেতু থেকে নিচে ফেলে দেয়া হয় বস্তাবন্দি লাশটি। যে চালের বস্তা সেটাতে তাকে পুরে, এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতিরঝিলে ডুবাই ফেলে দেয়, লেকে ফেলে দেয়। ট্র্যাপটা আসলে কী ধরনের ট্র্যাপ সেটা এখনও পর্যন্ত আমরা বলতে যাচ্ছি না আপনাদেরকে, কারণ এই যে ঘটনাটা, এটার সঙ্গে আমরা আরও অনেকের সংস্পর্শ বা সংযোগ আছে বলে আমরা সন্দেহ করছি। তারা এই ধরনের ঘটনা পুরোপুরি ঘটিয়েছে এরকম স্বীকার করেনি, কিন্তু তারা ছোটোখাটো এই ধরনের বদভ্যাস ছিল, তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। এই ঘটনা যেতে না যেতেই ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঘটে আরেক নাটকীয় ঘটনা। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে পরিবার সহ ঢাকায় আসে আরাবি ইসলাম সুবা। আর রোববার রাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবর। এমন পরিস্থিতিতে পাগল প্রায় মা বাবা সহ পরিবারের সবাই। ক্যামেরা দেখছি ৫টা ২৬ পর্যন্ত আমি দেখছি, এরপর এখন প্রথম মেয়েকে দেখতে। তবে পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজ আসার পরে পরিষ্কার হতে শুরু করে মূল ঘটনাটি। দেখা যায় জাপান গার্ডেন সিটির টোকিও স্কোয়ার থেকে এক ছেলের সাথে হাসি মুখে বেরিয়ে যায় সুবা। পরিবার পরিজনের উদ্বেগ উৎকণ্ঠা আর নিখোঁজ কিশোরীর সন্ধানে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নির্ঘুম রাত। অবশেষে ৪৪ ঘণ্টা পর প্রথমে খুলনা এবং পরে শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে নওগাঁ থেকে উদ্ধার করা হয় কিশোরী আরাবি ইসলাম সুবাকে। মূলত মমিন নামে এক টিকটকার কিশোরের সাথে চলে যায় সুবা। মুমিনের সাথে আসছি আমি পরশু। এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। টিকটকে। হ্যাঁ, টিকটক কবে থেকে? 2 বছর আগে থেকে। তারপরে হ্যালো, ঢাকায় কিভাবে একত্রিত হওয়া? ফুপের বাসায় আসছি, ওকে বলেছি দেখা করতে, দেখা করছে। ছেলে আছে নাকি? ছেলে নেগেটিভ স্যার, ছেলে পাওয়া যায় না। না, ছেলে সেটা কি বলে আসছিলেন? তোর মা অসুস্থ নাকি? না না, মা অসুস্থ। হ্যাঁ স্যার, ছেলেকে পাওয়া যায় না স্যার। না, একটু আগে দেখলাম যে ভালো আছে, ধরার জন্য একটু চেষ্টা করেন স্যার। জি স্যার। মানে এমনি কি বেড়াইতে না? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলেন। না না, ছেলে হ্যাঁ এই একটু পরে দাঁড়াচ্ছি ভাই, আমরা কথা বলছি। তুমি শুরু থেকে বলো তো কিভাবে, কোথা থেকে আসলে? একটু পরে দাঁড়াচ্ছি আমরা। বলো কিভাবে আসছে বলে দাও। বলো তো, সমস্যা নেই, বলো। সেটা বলতে হবে, নাহলে মুমিনের তো সমস্যা হবে। বুঝো না, লোকগুলো একটু ফাঁকা। তাদের চ্যাটিং আছে বিভিন্ন সময়। এইটা পরে আমরা দেখলাম যে মেয়ে আগে থেকে পরিকল্পনা করতেছিল যে সে পালিয়ে যাবে তার মানে কথিত বয়ফ্রেন্ডের সাথে। পরবর্তীতে আপনারা তো দেখেছেন যে সিসিটিভির ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমাদের বিভিন্ন টিম কাজ করেছে। সর্বশেষ আমরা নওগাঁ থেকে মেয়ের সন্ধান পেয়েছি এবং মেয়ে হেফাজতে আছে। সমাজের এত অবক্ষয় আর অব্যবস্থাপনায় সমাজ ও আইন বিশ্লেষকরা কি বলছেন তাও জানতে চাই আমরা। ভার্চুয়াল যে ফ্রেন্ডের কথা আমরা বলছি, তার সূত্র ধরে যখন কোনো একজন ব্যক্তি কোনো অপরাধমূলক অথবা হীন কোনো উদ্দেশ্য দ্বারা আরেকজনের সাথে সম্পৃক্ত হয়, সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নানা ধরনের
ট্রাপিং বা ফাঁদের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছি। সেটি ব্যক্তিকেন্দ্রিক অপরাধ হোক কিংবা ব্যক্তির সম্মান মর্যাদার বিরুদ্ধে কোনো অপরাধ হোক, ব্যক্তির সাথে প্রতারণা কেন্দ্রিক কোনো অপরাধ হোক, সেখানে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক কোনো অপরাধ হোক, অর্থাৎ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মকে যেভাবে দেখছে সেইভাবে কিন্তু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করছে। এই নানা বাস্তবতা বা প্রসঙ্গকে প্রাধান্য দিতে গিয়ে পরিবারের সকলে মিলে এক ধরনের পারিবারিক অনুভূতি তৈরি করার পরিবর্তে আমরা পারিবারিকভাবেই এক ধরনের দূরত্ব তৈরি করে ফেলছি। ব্যস্ততা থাকবে, নানা ধরনের বাস্তবতা থাকবে, এরপরও পরিবারের তরুণ সদস্য যারা, বয়সে অপেক্ষাকৃত কম সদস্য যারা বা বৈশিষ্ট্যের সদস্য যারা, তাদের কথা শোনা, তাদের বিষয়গুলো উপলব্ধি করা, ব্যবহারকারীর মধ্যে এক ধরনের সংশোধন বা এক ধরনের শুদ্ধাচার প্রকৃতি বা প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত তৈরি করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত কিন্তু এই ভার্চুয়াল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অপরাধের যে গতি প্রকৃতি সেটি নতুন মাত্রা পাবে। আমরা যদি এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা করি, বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রাষ্ট্রীয়ভাবে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে এক ধরনের নির্দেশনা থাকা প্রয়োজন। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।